আজকের গল্পে নোবিতারা ইউরোপের পুরনো সময়ে চলে যায়। সেখানে গিয়ে তারা সেই রাজ্যের রাজকুমারের জীবন বাঁচায়। এক পর্যায়ে ওই রাজকুমারীর সাথে নোবিতার বিয়েও হয়ে যায়। অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং হাস্যরসে ভরা এই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। আর ডোরেমনের এমনই রহস্য ও অ্যাডভেঞ্চারে ভরা ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। গল্পের শুরুতে শুনি ও নোবিতাদের বলে, গতকাল আমি আমার বাবার সাথে একটি বিশেষ কনসার্টে গিয়েছিলাম। সেখানে অনেক রকমের গান বাজনা হচ্ছিল। সেই গানগুলো আমার খুবই ভালো লেগেছে। গান বাজনার কথা শুনে শিজুকা শুনিওকে জিজ্ঞাসা করে, শুনিও, তোমার কোন গানটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে? শুনিও বলে, আমার কাপল ডান্সের এই গানটি সব থেকে বেশি পছন্দ হয়েছে। শিজুকা তখন মনে মনে কাপল ডান্সের স্টেপগুলি কল্পনা করতে লাগে। শুনিও তখন বলে, কনসার্ট থেকে ফিরে এসে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও ডান্স শিখবো এবং আমার ইচ্ছা যে আমি ভালো ড্যান্সার হয়ে তোমার সাথে ড্যান্স করবো শিজুকা। এইটা বলে শুনিও শিজুকার হাতে এইভাবে হাত দেয়, আর এটা দেখে সেখানে থাকা নোবিতা এইভাবে জ্বলছিল। নোবিতাও তখন মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আমার আর শিজুকার মাঝে কেউ আসতে পারবে না, আমি এক্ষুনি গিয়ে ড্যান্স শিখবো। এটা বলে নোবিতা দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে। এদিকে ডোরেমি এসে ডোরেমনকে তার সাথে ইউরোপের ড্যান্স কনসার্টে ড্যান্স করতে যাওয়ার জন্য কনভিন্স করছিল, কিন্তু ডোরেমন ডোরেমির কথায় পাত্তা না দিয়ে বলে, তুমি যেটা বলছো এটা সম্ভবই না, কারণ ওখানে এখন ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ওখানে যাওয়া মানে অনেক ঝুঁকিপূর্ণ। তখনই সেখানে নোবিতা এসে ডোরেমনকে বলে, ডোরেমন তাড়াতাড়ি আমাকে ইউরোপের ড্যান্স পার্টিতে নিয়ে চলো, আমিও ড্যান্স শিখতে চাই। তখন ডোরেমি বলে, চলো আমরা সবাই সেখানে যাব এবং ড্যান্স করব। যাই হোক, তারপর নোবিতা, ডোরেমন এবং ডোরেমি তিনজনে মিলে টাইম মেশিনে করে ইউরোপের পুরনো সময়ের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর তারা টাইম মেশিনের সাহায্যে ইউরোপের পুরনো সময়ের একটি জঙ্গলের মধ্যে থাকা একটি শেয়ালের উপরে এসে পড়ে। বেচারা শেয়াল তাদের তিনজনের ওজন সহ্য না করতে পেরে ডোরেমিকে পিঠে নিয়ে এইভাবে দৌড় দেয়। ডোরেমি তখন সাহায্যের জন্য চিৎকার করে। তখনই সেই জঙ্গলের ভিতরে আমরা ঘোড়ার পিঠে এই ছেলেটিকে দেখতে পাই। ছেলেটি তখন সাহায্যের শব্দ শুনে তার ঘোড়া ছুটিয়ে দ্রুত গতিতে আসতে লাগে, আর এইভাবে তার তলোয়ার দিয়ে ওই শিয়ালটিকে হারিয়ে দিয়ে ডোরেমিকে বাঁচিয়ে নেয়। তখন ডোরেমন এবং নোবিতা এই ছেলেটিকে ধন্যবাদ জানায়, কিন্তু ছেলেটি ডোরেমনদের কথা কিছুই বুঝতে পারে না। ডোরেমন তখন বুঝে যায় যে আমাদের ভাষা ওই ছেলেটি বুঝতে পারছে না। তখন ডোরেমন তার ট্রান্সলেটর টুল ব্যবহার করে এবং ওই ছেলেটিকে ধন্যবাদ জানায়। ছেলেটি তখন ডোরেমিকে জিজ্ঞাসা করে, তুই ব্যথা পাওনি তো? ডোরেমি বলে, তেমনটা পাইনি, কিন্তু আমার হাতে একটু চোট লেগেছে। ছেলেটি তখন বলে, চলো তোমাদের আমি আমার বাড়িতে নিয়ে যাব, কারণ এখানে থাকলে অনেক বিপদ হতে পারে। এই বলে তারা সকলে ওই ছেলেটির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছু দূর এসে ছেলেটি ডোরেমনদের জিজ্ঞাসা করে, তোমাদের পোশাক দেখে তো মনে হচ্ছে না তোমরা এখানকার। ডোরেমন তখন বলে, আসলে আমরা এখানকার না, আমরা ভবিষ্যৎ থেকে এসেছি। ডোরেমনের এমন কথাই ছেলেটি একটু অবাক হয়। যাই হোক, তারপর কিছু দূর এসে তারা পাহাড়ের নিচে একটি সুন্দর শহর দেখতে পায়। ছেলেটি তখন তাদের বলে, এটা হলো আমাদের রাজ্য। ডোরেমি তখন ছেলেটিকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোনটা? ছেলেটি তখন দূরে এই বিশাল বড় কেল্লাটি তাদের দেখায় এবং বলে, এটাই আমার বাড়ি। তারা তিনজন এই বিশাল বড় কেল্লাটি দেখে হতভম্ব হয়ে যায়। ডোরেমি তখন ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি এই রাজ্যের রাজা? উত্তরে ছেলেটি বলে, আমার নাম হলো জর্জু, আর আমি হলাম এই রাজ্যের রাজকুমার। আর এভাবেই হাঁটতে হাঁটতে তারা তাদের রাজ্যের ভেতরে প্রবেশ করে, আর রাজ্যবাসীরা তাদের রাজকুমারকে দেখে অনেকটাই খুশি। রাজ্যবাসীর এমন খুশি দেখে মনে হচ্ছিল যে এই রাজ্যে কোনো অভাব অনটন কিছুই ছিল না। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা এই রাজকুমারের অধীনে খুবই সুখে বসবাস করছে। যাই হোক, এইভাবে তারা প্রাসাদের মধ্যে চলে আসে। তখন এই লোকটি এসে রাজকুমারকে ডোরেমনদের ব্যাপারে জিজ্ঞাসা করতে ডোরেমন বলে, আমাদেরকে রাজকুমার জঙ্গলের বিপদ থেকে বাঁচিয়েছে। ওই লোকটি তখন রাজকুমারকে বলে, আজকে পাশের রাজ্যের রাজা এবং রাজকুমারী ম্যারি এই রাজ্যের রাজকুমার জর্জুর সাথে বিবাহর কথাবার্তা বলতে আসবে। আপনি যদি রাজকুমারী ম্যারিকে বিবাহ করেন তাহলে ওই রাজ্য এবং আমাদের রাজ্যের মধ্যে সম্পর্ক আরো সুন্দর এবং আরো মধুর হবে, যার ফলে ওই রাজ্যের রাজা আমাদের রাজ্যকে কোনোদিনই আক্রমণ করতে পারবে না। এখানে আমরা বুঝতে পারি যে রাজকুমার জর্জু যদি পাশের রাজ্যের রাজকুমারী ম্যারির সাথে বিবাহ না করে তাহলে ওই রাজ্যের রাজা রাজকুমার জর্জুর রাজ্যকে আক্রমণ করবে। রাজকুমার জর্জু তখন ওই লোকটিকে বিদায় জানিয়ে লাঞ্চ করার জন্য প্রাসাদের ভিতরে চলে আসে। প্রাসাদের ভিতরে এসে ডোরেমি রাজকুমার জর্জুকে জিজ্ঞাসা করে,
রাজকুমার, আপনি রাজকুমারী ম্যারিকে বিবাহ করতে চান না, তাই না? রাজকুমার তখন নোবিতাকে ডাকে এবং তাকে এইভাবে ধরে ড্যান্স করার ভঙ্গি করে বলে, আমি আপনাদের সাথে একটি জরুরি কথা বলতে চাই। ডোরেমনরা তখন রাজকুমারের কথায় রাজি হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয় আর পাশের রাজ্যের রাজা এবং রাজকুমারী ঘোড়ার গাড়িতে চেপে রাজকুমার জর্জুর প্রাসাদে চলে আসে। শহরবাসী রাজা এবং রাজকুমারী যথাসম্মানের সহিত স্বাগতম জানায়। এই রাজকুমারী ম্যারি ছিল আশেপাশের সকল রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী। তার নিজের রূপের প্রতি তার অনেক অহংকার ছিল। যাই হোক, রাত্রিবেলা প্রাসাদের ভেতরে পার্টি শুরু হয় এবং পার্টিতে রাজকুমারী ম্যারিকে দেখবার জন্য শহরের সমস্ত লোক এসেছে। তখন সামনে আমরা রাজকুমার জর্জুকে সিংহাসনে বসে থাকতে দেখি। সেখানে পাশের রাজ্যের রাজা এবং রাজকুমারী ম্যারি সহ আরো অনেকেই ছিল। রাজকুমারী ম্যারি তখন রাজকুমারের সামনে গিয়ে তাকে এইভাবে কুর্নিশ জানায়। রাজকুমার তখন তার সিংহাসন থেকে নেমে এসে সমগ্র শহরবাসীর সামনে একটি ঘোষণা দেয়। ঘোষণাটি হলো, রাজকুমার বলেন, আমি রাজকুমারী ম্যারিকে বিবাহ করতে পারবো না, কারণ আমি এর আগে নেরিমা দেশের রাজকুমারী নোবিতাকে বিবাহের জন্য কথা দিয়ে ফেলেছি। তখন দুটো লোক সেখানে রাজকুমারী নোবিতাকে নিয়ে আসে। এই রাজকুমারী নোবিতা আর কেউ ছিল না, এ হলো আমাদের প্রিয় নোবিতা, ডোরেমন এবং ডোরেমি। রাজকুমারী নোবিতাকে দেখে পাশের রাজ্যের রাজা এবং রাজকুমারী ম্যারি প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে চলে আসে এবং রাজকুমার জর্জুকে আক্রমণের হুমকি দিয়ে যায়। তখন সেখানে শুরু হয় ড্যান্স পার্টি। রাজকুমারী নোবিতা তখন ডোরেমনকে বলে, ডোরেমন, আমি ড্যান্স করতে পারি না। ডোরেমন তখন তৎক্ষণাৎ তার পকেট থেকে সারেগামাপা ড্যান্স শু বের করে নোবিতার পায়ে এইভাবে পরিয়ে দেয়। ডোরেমন, রাজকুমারী নোবিতা এবং রাজকুমার জর্জু সহ সমস্ত রাজ্যবাসী সেখানে ড্যান্স করছিল। আর এইদিকে অপমান সহ্য না করতে পেরে রাজকুমারী ম্যারি ও তার বাবা মিলে প্রতিশোধের আগুনে চলছিল। তখনই আমরা সেই প্রাসাদের ওপরের তলায় কালো চাদর মুড়ি দেওয়া এই তিনটি লোককে দেখতে পাই। এই তিনটি লোকের মধ্যে থেকে এই মেয়েটি চোখের ইশারায় কালা জাদু করে এবং প্রাসাদের ওপরের ঝুমুর পাতিটি ভেঙে নিচে পড়ে যায়। তখন ডোরেমন তার একটি গ্যাজেট দিয়ে আবারও প্রাসাদের আলো ফিরিয়ে নিয়ে আসে এবং তারা সেখানে রাজকুমারী নোবিতাকে দেখতে পায় না। রাজকুমারী নোবিতা সেখান থেকে গায়েব ছিল। তখন রাজকুমার জর্জু সেখানে রাজকুমারী নোবিতার গলার মালা পরে থাকতে দেখে। তখন তারা সবাই বুঝতে পারে যে রাজকুমারী নোবিতা কিডন্যাপ হয়েছে। রাজকুমার জর্জু তখন এই লোকটিকে রাজকুমারী নোবিতাকে খুঁজে আনার নির্দেশ দেয়। ডোরেমন তখন তার পকেট থেকে নোট ট্র্যাকার এই গ্যাজেটটি বের করে রাজকুমার জর্জুকে বলেন, আপনি রাজকুমারী নোবিতার গলার হারটি আমাদের দিন, আমি এটাকে ট্র্যাক করে রাজকুমারী নোবিতার ঠিকানা খুঁজে বের করতে পারবো। আর এভাবেই ডোরেমন এবং মিনি ডোরেমন দুজনেই রাজকুমারী নোবিতার গলার হার ট্র্যাক করতে করতে তারা পৌঁছে যায় তাদের পাশের এই রাজ্যে, মানে রাজকুমারী ম্যারিদের রাজ্যের প্রাসাদের সামনে। কালো চাদর মুড়ি দেওয়া এই তিনটে লোক রাজকুমারী নোবিতাকে এই প্রাসাদের ভেতরের জেলখানায় বন্দি করে রেখেছে। ডোরেমনরা কনফার্ম হয়ে যায় যে রাজকুমারী নোবিতাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। ডোরেমন তখন তার একটি গ্যাজেটের সাহায্যে দেওয়ালে ছিদ্র করে এবং ওই তিনটে লোকের মধ্যে থেকে এই মেয়েটি বুঝে যায় যে রাজকুমারী নোবিতাকে বাঁচাতে কেউ প্রাসাদের আশেপাশে এসেছে। ডোরেমনরা তখন ট্রান্সপারেন্ট ক্লথ গ্যাজেটের সাহায্যে অদৃশ্য হয়ে যায় এবং এই প্রাসাদের দেওয়ালে ছিদ্র দিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করে। এদিকে এই তিনটে লোক অদৃশ্য ডোরেমনদেরকে দেখতে পাচ্ছিল। তারা তাদেরকে ধরার জন্য পুরো প্রস্তুতি নিয়ে এখানে বসেছিল। আর ডোরেমনরা প্রাসাদের ভিতরে আসতেই তাদের উপর এই লোকগুলো আক্রমণ করে দেয়। তখন ডোরেমন এবং ডোরেমি এই দুটো লোকের সাথে ফাইট করতে লাগে। আর রাজকুমার জর্জু এবং মিনি ডোরেমন রাজকুমারী নোবিতাকে খুঁজতে প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। এই দুইটা লোক তখন ডোরেমনকে নীল রঙের বেড়াল বলে। ডোরেমন তখন প্রচন্ড রেগে যায় এবং তার শক্তিও দ্বিগুণ হয়ে যায়। ফলে সে খুব সহজেই ওই দুটা লোককে হারিয়ে দিয়ে ডোরেমির সামনে হিরোদের মতো আচরণ করতে লাগে। এইদিকে মিনি ডোরেমন এবং রাজকুমার জর্জু রাজকুমারী নোবিতাকে খুঁজে পেয়ে গেছে। মিনি ডোরেমন তখন রাজকুমারী নোবিতাকে জেল থেকে বের করার জন্য তার ছোট্ট ছোট্ট গ্যাজেটগুলি বের করে, কিন্তু তার গ্যাজেটগুলি এতটাই ছোট ছিল যে সেগুলো কোনো কাজেই আসে না। যাই হোক, রাজকুমার জর্জু তখন তার তলোয়ার দিয়ে তালা ভেঙে রাজকুমারী নোবিতাকে উদ্ধার করে। আর তখন সেখানে এই জাদুকরী মেয়েটি চলে আসে, এসে রাজকুমারকে বলে, আপনাকে এখানে দেখলে আমাদের রাজা অনেক খুশি হবে, কারণ আপনি অজান্তে আমাদের পাতা ফাঁদে পা দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওইদিকে ডোরেমি এবং ডোরেমন এই দুটো লোককে আচ্ছা করে কোপাচ্ছিল। আর এইদিকে রাজকুমার জর্জু এবং জাদুকরী মেয়ে এরা দুজনের ফাইট চলছিল। ফাইটের এক পর্যায়ে এসে এই জাদুকরী মেয়েটি তার তলোয়ার দিয়ে রাজকুমার জর্জুর শরীরে এইভাবে আঘাত করে।
আর আঘাত করতেই রাজকুমার জর্জুর ড্রেসের একটি অংশ কেটে যায়। আর জাদুকরী মেয়েটি বুঝতে পেরে যায় যে রাজকুমার জর্জু ছেলে না, সে হলো একটি মেয়ে। রাজকুমার জর্জু তখন আঘাত পেয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে আসেন। তারপর তারা আবারও সবাই একত্রিত হয় এবং তৎক্ষণাৎ প্রাসাদের বাইরে বেরিয়ে আসে। প্রাসাদ থেকে তাদেরকে বেরিয়ে আসতে এই রাজ্যের রাজা দেখতে পেয়ে যায় এবং সিপাহীদের নির্দেশ দেয় ডোরেমনদের ধরবার জন্য। তখন এই জাদুকরী মেয়েটি এসে রাজাকে রাজকুমার জর্জুর ব্যাপারে বলেন। এদিকে রাজকুমার জর্জু সহ ডোরেমনরা সবাই ফিরে এসেছে প্রাসাদে। প্রাসাদে ফিরে এসে এই লোকটি রাজকুমার জর্জুকে বলেন রাজকুমারী ম্যারিকে বিবাহ করে সমস্ত সমস্যা দূর করতে, কিন্তু রাজকুমার জর্জু ওই লোকটির কথায় রাজি হয় না এবং তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। ডোরেমি তখন রাজকুমার জর্জুর সাথে সেখানেই থেকে যায়। আর এইদিকে এই দুষ্টু রাজা প্ল্যান করতে লাগে যে কিভাবে রাজকুমার জর্জুর এমন দুর্বলতার সুযোগ নিয়ে তার রাজ্যকে দখল করা যায়। ডোরেমি তখন রাজকুমার জর্জুর সেবা যত্ন করছিল এবং সেও বুঝে গিয়েছে যে রাজকুমার জর্জু আসলে একটি মেয়ে। রাজকুমার জর্জু তখন ডোরেমিকে এই বিষয়ে কাউকে বলতে মানা করেন। রাজকুমার জর্জু ছিল তার বাবা মার একমাত্র সন্তান। তার বাবা মার আর কোনো ছেলে সন্তান ছিল না। তখন রাজার পরম্পরা রক্ষা করার জন্য রাজকুমার জর্জুর বাবা রাজকুমারকে একটি ছেলের পরিচয়ে বড় করে তুলেছিলেন। তলোয়ার বিদ্যা সহ সমগ্র যুদ্ধের কলাকৌশলে রাজকুমারীকে পারদর্শী করে তুলতে গিয়ে তার বাবা প্রাণ হারায়। আর এভাবেই রাজকুমারী জর্জু একজন মেয়ে হয়েও ছেলের পরিচয়ে রাজ্যকে পরিচালনা করে চলেছেন। রাজ্যবাসী যদি জানতে পারে যে রাজকুমার জর্জু ছেলে না, সে হলো একটি মেয়ে, তাহলে রাজ্যবাসী তাকে রাজ্য পরিচালনার অযোগ্য বলে মনে করবে। যাই হোক, পরদিন সকালবেলায় পাশের রাজ্য থেকে একটি দূত এসে রাজকুমার জর্জুর জন্য একটি চিঠি দিয়ে যায়। এইদিকে নোবিতা, ডোরেমন সহ সকলে মিলে ব্রেকফাস্ট করতে আসে। এসে দেখে রাজকুমার জর্জু তার মাথার চুল কেটে ফেলেছে। তখন এই লোকটি রাজকুমারকে দেওয়া এই চিঠিটি সেখানে নিয়ে আসে। চিঠিতে লেখা ছিল, রাজকুমার জর্জু, তুমি যদি স্বেচ্ছায় তোমার রাজ্যকে আমাদের হাতে তুলে না দাও, তাহলে আমরা তোমাদের রাজ্যকে আক্রমণ করব, আর সেটা আগামী কালকের মধ্যেই। এই লোকটি তখন বলে, ওই রাজ্যের সৈন্যের তুলনায় আমাদের রাজ্যের সৈন্য অনেক কম। তাছাড়া তাদের কাছে অনেক আধুনিক হাতিয়ারও রয়েছে, যার ফলে তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী। রাজকুমার জর্জু তখন নিরুপায় হয়ে সমগ্র রাজ্যবাসীর সামনে যুদ্ধের ঘোষণা দেয়। তিনি বলেন, এই রাজ্য হলো আমাদের মা, আর আমাদের এই রাজ্যকে অন্য কোনো দেশের রাজ্য দখল করতে পারবে না। তাছাড়া আমাদের থেকে ওদের শক্তি অনেক বেশি, কিন্তু তাও আমরা হার মানব না। আমরা ওদের সাথে যুদ্ধ করব এবং আমাদের রাজ্যকে ওই শয়তান রাজার হাত থেকে সুরক্ষিত রাখবো। এর জন্য আপনাদেরকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন তো? রাজকুমারের কথায় সমগ্র রাজ্যবাসী যুদ্ধ করার জন্য রাজি হয়ে যায়। রাজকুমার তখন নোবিতাদেরকে বলে, এখানে তোমাদের থাকা ঠিক হবে না, কারণ এখানে অনেক বিপদ হতে পারে। তোমরা আমাদের অনেক সাহায্য করেছো, আমি কাউকে বলে তোমাদের জঙ্গলে রেখে আসতে বলছি। কিন্তু নোবিতারা কেউ ফিরে আসতে রাজি ছিল না, কারণ রাজকুমার তাদেরকে সাহায্য করেছে। আর রাজকুমারের এমন বিপদের দিনে এসে তারা কিভাবে বাড়ি আসতে পারে, এই ভেবে তারা সবাই সেখানে থেকে যায়। এইদিকে এই দুষ্টু রাজা আজকের রাতের মধ্যে রাজকুমার জর্জুর রাজ্য আক্রমণ করার আদেশ দিয়ে দেয়। যাই হোক, তারপর রাত্রি হয়ে যায় আর রাজকুমার জর্জুর প্রাসাদের সমস্ত সেনাবাহিনী ঘুমিয়ে যায়। তখন তাদের মধ্যে থেকে এই ছেলেটি তার কাজ সারার জন্য এইখানে আসেন। এখানে এসে সে দেখতে পায় তার রাজ্যের সীমান্ত দিয়ে পাশের রাজ্যের সৈন্যরা তাদের রাজ্যের দিকে এগিয়ে আসছে। ছেলেটি তখন দ্রুত সেখান থেকে দৌড়ে গিয়ে রাজ্যের বিপদ ঘণ্টাটি বাজিয়ে সকলকে সাবধান করে দেয়। ইতিমধ্যে পাশের রাজ্যের সৈনিকরা এই রাজ্যের ভেতরে ঢুকে পড়ে এবং আক্রমণ করে দেয়। তোপের শব্দে রাজকুমার জর্জুর ঘুম ভেঙে যায় এবং সে তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে গিয়ে যুদ্ধের পোশাক পরে ফেলে। রাজকুমার প্রাসাদের বাইরে এসে দেখে প্রাসাদের বাইরে তাদের সৈনিক পাশের রাজ্যের সৈনিকদের দিকে ভয়ে হার মেরে গিয়েছে। রাজকুমার জর্জু তখন সমস্ত সৈনিককে একত্রিত করে তাদেরকে যুদ্ধ করার সাহস যোগায়। এদিকে ডোরেমন, নোবিতা, ডোরেমি ও মিনি ডোরেমন এরা চারজন তাদের তলোয়ার বাইর করে যুদ্ধ করার জন্য। কিন্তু এখানে আমি বুঝতে পারছি না যে মিনি ডোরেমনের এই ছোট্ট তলোয়ার দিয়ে কিভাবে যুদ্ধ করবে। যাই হোক, তখন পাশের রাজ্যের এই সৈনিকগুলো একটি বিশাল বড় কাঠের গড়ি দিয়ে রাজকুমার জর্জুর প্রাসাদের মেন গেট ভেঙে প্রাসাদের ভিতরে প্রবেশ করে ফেলে। আজ শুরু হয় তখন বিশাল যুদ্ধ। এদিকে ডোরেমন তার তলোয়ার দিয়ে এই সৈনিকগুলোর সামনে বড় বড় ডায়লগ মারতে থাকে। তখনই হাস্যকর ভাবে ডোরেমনের তলোয়ারের ব্যাটারি শেষ হয়ে যায় আর ডোরেমনকে তারা এইভাবে তাড়া করতে লাগে। ডোরেমন তখন তার বিভিন্ন গ্যাজেট দিয়ে এইভাবে এই সৈনিকগুলোকে আটকাচ্ছিল।
আর এইদিকে মিনি ডোরেমন এই দুটো লোককে এইভাবে তার গ্যাজেট দিয়ে নাকানি চুবানি খাওয়ায়। অন্যদিকে ডোরেমি তার বিভিন্ন গ্যাজেট দিয়ে এই সৈনিকগুলোর সাথে লড়াই করছিল। রাজকুমার সহ সবাই ওই সৈনিকদের সাথে যুদ্ধ করছিল। আর এইদিকে বেচারা নোবিতা, রাজকুমারী নোবিতা তার তলোয়ার দিয়ে ড্যান্সের ভঙ্গিতে সৈনিকগুলোকে আচ্ছা করে পরাস্ত করছিল, যেটা খুবই অসাধারণ ছিল। ডোরেমন তখন ডোরেমিকে জিজ্ঞাসা করে, আরে নোবিতা এত সুন্দর তলোয়ার চালানো কবে শিখলো? ডোরেমি বলে, ওর পায়ে যে জুতোগুলো আছে সেই জুতোটা হলো সারেগামা পাশো, তাই নোবিতা তলোয়ারের শব্দের ছন্দে এইভাবে যুদ্ধ করতে পারছে। আমাদের শিল্পী ডোরেমি তখন একটি মাইক্রোফোন বার করে এবং সুন্দর একটি গান গেয়ে শোনায়। গানের তালে তালে রাজকুমারী নোবিতা ওই সৈনিকগুলোকে এইভাবে কোপাচ্ছিল। আর গানটি শেষ হতে সৈনিকগুলি তাদেরকে আবারও তাড়া করতে লাগে। বন্ধুরা, নোবিতার এই ড্যান্সের সাথে সাথে যুদ্ধ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, এইদিকে এই শয়তান রাজা এবং রাজকুমার জর্জুর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। লড়াই অনেকক্ষণ চলার পর রাজকুমার জর্জু ওই শয়তান রাজার কাছে পরাজিত হয়ে যায়। রাজা তখন রাজকুমার জর্জুকে এইভাবে ধরে সকলের সামনে নিয়ে আসে এবং সকলকে বলে, আপনারা এতদিন যাকে রাজকুমার বলে জেনে এসেছেন সে আসলে একজন মেয়ে। শয়তান রাজা তখন সবার সামনে রাজকুমার জর্জুর জীবনের সবচেয়ে বড় গোপনীয়তা ফাঁস করে দেয়। রাজকুমার জর্জুর আসল পরিচয় জেনে সমগ্র দেশবাসীর মনে অনেক অবিশ্বাসের জন্ম হয়। ডোরেমি তখন আর সহ্য করতে না পেরে সকলকে বলে, রাজকুমারী এতদিন ধরে আপনাদেরকে তার নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসে গেছে। তার রাজ্যকে এবং আপনাদেরকে সে তার জীবনের পরিবর্তন হলেও রক্ষা করে চলেছে। আর আপনারা আজকে রাজকুমারের আসল পরিচয় পেয়ে তাকে অস্বীকার করছেন। একবারও এটা ভাবলেন না যে সে মেয়ে হয়েও তার জীবনের সব শখ আহ্লাদ ভুলে গিয়ে দিনের পর দিন এই রাজ্যকে রক্ষা করে চলেছে। সে মেয়ে হোক বা ছেলে হোক, কি যায় আসে, সে তো তার যোগ্যতার পরিচয় দিয়েছে, তাই না? আর এটা তো অনেক খুশির ব্যাপার যে একজন মেয়ে হয়েও তিনি তার রাজ্যকে বাঁচাতে এক পাও পিছু হাঁটেনি। এটা বলে ডোরেমি রাজকুমারকে এই তলোয়ারটি তার দিকে ছুড়ে দেয়। রাজকুমার তখন আবারও পুনর্জাগরিত হয় এবং সকল সৈনিকদের এবং সকল প্রজাদের যুদ্ধের নির্দেশ দেয়। তখন আবারও শুরু হয় যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে এসে তলোয়ারের এক বিশেষ ক্ষমতায় রাজকুমার জর্জু ওই শয়তান রাজাকে হারিয়ে দেয় এবং তাকে এই রাজ্য থেকে চিরদিনের মতো চলে যেতে বলে। আর এভাবেই এই দুই রাজ্যের মধ্যে যুদ্ধের শেষ হয়। যুদ্ধ শেষে রাজকুমার জর্জু নোবিতাদের অনেক ধন্যবাদ জানায়। যাই হোক, নোবিতারা আবারও ফিরে আসে তাদের সময়ে। ফিরে এসে নোবিতা দেখে জিয়ান, সুনিও এবং শিজুকা এতদিনে ড্যান্স প্র্যাকটিস করে তারা তিনজন সাম্বা ড্যান্সে ব্যস্ত ছিল। আর তারা এসে এভাবে নোবিতার মজা লুটছিল। নোবিতা তখন সেখান থেকে দৌড়ে বাড়ি চলে আসে ডোরেমনের কাছে সাম্বা ড্যান্স শেখার জন্য। ড্যান্স শেখার পাশাপাশি নোবিতার সুপার হিরো হওয়াও স্বপ্ন ছিল, আর তার স্বপ্ন সত্যিও হয়। নোবিতা এবং ডোরেমন সুপার হিরো হয়ে পুরো একটি প্ল্যানেটকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করে। ভিডিওটি দেখতে পাশের এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।